একদিকে যখন প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে জ্বালানি খরচ সহ দৈনন্দিন জীবনে নানান খরচ সাশ্রয় করার আহ্বান রাখছেন, ঠিক তখনই উল্টো ছবি ত্রিপুরার বাজারে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম এখন আকাশ ছোঁয়া। সিএনজি, রান্নার গ্যাস থেকে শুরু করে পেট্রোল ডিজেলের দাম বেড়েছে দফায় দফায়। রাজ্যের ভৌগোলিক অবস্থানের কারণে বহিরাজ্য থেকে পণ্য আমদানির খরচ এমনিতেই বেশি। তার উপর যুক্ত হয়েছে একাংশের ফাটকাবাজ ও কালোবাজারিদের দৌরাত্ম্য। চাল, ডাল, চিনি থেকে শুরু করে মাছ, মাংস সবকিছুর দাম হু হু করে বাড়ায় দেয়ালে পিঠ ঠেকেছে মধ্যবিত্ত ও নিম্নবিত্তের। 2 মাস ধরে রেশনে চিনি নেই, অনেক জায়গায় শুধু চাল ছাড়া আর কিছুই মিলছে না বলে অভিযোগ। রেশন বা গণবন্টন ব্যবস্থা নিয়েও ক্ষোভ বাড়ছে ঘরে ঘরে। তাই সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগছে, ভৌগোলিক দূরত্বের অজুহাত কতদিন চলবে? একাংশের ফাটকাবাজ ও কালোবাজারিদের সিন্ডিকেট ভাঙতে প্রশাসন কেন আরো কঠোর টাস্কফোর্স নামাচ্ছে না? রাজ্যের বাজারে মূল্যবৃদ্ধির নিয়ন্ত্রণে দপ্তর কতটা সদার্থক ভূমিকা নিচ্ছে? এই লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরব হয়েছে বিরোধী দলগুলো। কি বলছেন ওনারা? কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে সাধারণ জনগণ? শুনবো আজ। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। প্রধানমন্ত্রী সাশ্রয় করার আহ্বান এবং বাজারে মূল্যবৃদ্ধি নিয়ে একটি আলোচনায় আজ আমার সাথে রয়েছেন বিশিষ্ট এসওসিআইসি নেতৃত্ব অরুণ কুমার ভৌমিক। অরুণবাবু, স্বাগত আপনাকে অনুষ্ঠানে। অরুণবাবু, একদিকে প্রধানমন্ত্রীর তরফ থেকে সাশ্রয়ের বার্তা দেওয়া হয়েছে, আর অন্যদিকে রাজ্যের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। একজন সাধারণ বা নিম্নবিত্ত মানুষের পক্ষে আর কতটা বা সাশ্রয় করা সম্ভব বলে আপনি মনে করেন, এবং যখন জীবন ধারণের এই যে ন্যূনতম খরচাই আয়ের বাইরে চলে যাচ্ছে, সেখানে কতটা সাশ্রয় করতে পারবে বলে মানুষ আপনার মনে হয়? প্রথম বিষয় হলো, সাধারণ মানুষের আয় কোথায়? রোজগারের তো পথ নেই। এক, তার উপরে সরকারিভাবে দফায় দফায় মূল্য বৃদ্ধি ঘটাচ্ছে, যেটা ছাড়া মানুষ চলতেই পারে না। রান্নার গ্যাস, পেট্রোল, ডিজেল, ইলেকট্রিসিটি, এগুলি ছাড়া মানুষের জীবন যাপন আজকে অসম্ভব। ফলে মানুষ এমন পর্যায়ে এসে গেছে, এমন অসহনীয় হয়ে গেছে যে কোথায় যে কি বলবে তারও কোনো পথ খুঁজে পাচ্ছে না, বলার মতো জায়গাও খুঁজে পাচ্ছে না। দেখুন, আমরা সরকার ভোট দিয়ে নির্বাচন করে ক্ষমতায় বসাই, জনগণ বসায় জনগণকে রিলিফ দেওয়ার জন্য। এবং কেন যে মূল্য বৃদ্ধি ঘটছে এটাও মানুষ জানে না। ক্রমান্বয়ে এমন অবস্থা হয়েছে, মানুষের চিন্তার বাইরে কিভাবে ঘটছে, কেন ঘটছে, কারণ কি? আপনারা জানেন 1955 সালে এসেনশিয়াল কমোডিটি অ্যাক্ট নামে একটা আইন ছিল। এরপরে এটার অ্যামেন্ডমেন্ট হয়েছে। সে এসেনশিয়াল কমোডিটি একটা কি করত, যে মানুষের অত্যন্ত এইগুলির যাতে নিয়ন্ত্রণ করা যায়, দাম নিয়ন্ত্রণ করা যায়, এবং তারও স্টক করার একটা সীমাবদ্ধতা ছিল সেখানে, যে এত টনের প্রতি খাদ্যদ্রব্য বেশি কেউ মজুত করতে পারবে না। এটাকে অ্যামেন্ডমেন্ট করে, পরিবর্তন করে এটা ফ্রি করে দিয়েছে। ফলে আজকে সরকারি উদ্যোগে যে প্রকিউরমেন্ট এবং ডিস্ট্রিবিউশন সিস্টেম, সেটাও প্রায় অচল। কৃষকরা যেমন তার উৎপাদিত ফসলের ন্যায্য দাম পায় না, আবার সরকারও তার মিনিমাম সাপোর্ট প্রাইস গ্যারান্টি করছে না। একদিকে উৎপাদক যারা, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর অন্যদিকে অনেক বেশি দামে ভোগকারীরা বাজার থেকে কিনতে হচ্ছে।
অনুভব, আমরা যদি বর্তমান যে পার্সপেক্টিভে যদি ব্যাপারটা একটু দেখার চেষ্টা করি, এই মুহূর্তে যে কারণে বলা হচ্ছে যে বাজারের, আমরা যখন নিত্য প্রয়োজনীয় সামগ্রী বাজারে ক্রয় করতে যাই বা কিনতে যাই বাজারে, যে কোনো বাজারে গেলে পরেই যেটা বলা হয় যে যুদ্ধের জন্য পেট্রোল ডিজেলের দাম বেড়েছে বা সিএনজির দাম বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে, তার জন্য প্রত্যেকটা জিনিসেরই মূল্য বৃদ্ধি হচ্ছে। এখন আমরা প্রান্তিক রাজ্য, আমাদের এখানে ভৌগোলিক অবস্থানের জন্য আমাদের এখানে বেশিরভাগ সামগ্রী বাইরে থেকে আসে, বহিরাজ্য থেকে আসে, তার জন্য আমাদের এখানে সেটা শাকসবজি হোক কিংবা আমাদের গ্রসারি আইটেমস হোক, স্টেশনারি আইটেমস হোক, সবকিছু বাইরে থেকে আসে বলে আমাদের এই ধরনের কথা শুনতে হয় এবং দাম বেড়েছে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা একটু ধাপে ধাপে আপনার কাছ থেকে শোনার চেষ্টা করব, কারণ আপনারা এসোসিয়াই, আপনারা বিভিন্ন মানুষের সমস্যা নিয়ে আপনারা রাজপথে থাকেন, আপনার আন্দোলনের নামে। আমরা বোঝার চেষ্টা করব সরকারের এই যে সাশ্রয়ের আহ্বানকে আপনারা কিভাবে দেখছেন এবং সাধারণ মানুষের বাস্তবতা কি, বা আপনারা কিভাবে দেখছেন, বাস্তবটা কি? এই যে এটা তো একটা, এই যে সাশ্রয়ের আহ্বান, এটা কথাটার মধ্যে চাকচিক্য আছে, কিন্তু বাস্তবে কি ঘটছে? সরকারি ব্যয়ভার কি কমাচ্ছে? সরকারের যে উপরতলার যারা আছে, মন্ত্রী এমএলএ থেকে শুরু করে আমলাদের বেতন কমিয়ে দিক দেখি, তাদের খরচা কমাক দেখি, প্রধানমন্ত্রী ফরেন ট্যুর কমাক দেখি না। এইটা শুধু আইওয়াশ মানুষের সামনে। মূল কথা যেটা, যে গালফ ওয়ারকে কেন্দ্র করে যে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি, এটাও এর মধ্যে মানে ধূর্তামি আছে। যেমন দেখেন, ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর ভারতবর্ষের তেল কোম্পানিগুলি অনেক কম দামে রাশিয়া থেকে তেল আমদানি করত, এবং এই আমদানির ফলে তেল কোম্পানিগুলি হাজার হাজার কোটি টাকা লাভ করেছে। কিন্তু ভারতবর্ষের আভ্যন্তরীণ বাজারে পেট্রোল ডিজেলের দাম 1 পয়সাও কমায়নি। এই একটা পয়েন্ট। কিন্তু অন্য দেশে যখন বেড়ে গেছে পেট্রোল ডিজেলের দাম, সেই তুলনায় তো ওরা বলছে যে আমাদের দেশে তো তখন পেট্রোল ডিজেলের দাম বাড়েনি। আমরা বহুদিন, মানে ফেব্রুয়ারি মাসের 28 তারিখ ইরান এবং আমেরিকার এই কনফ্লিক্ট শুরু হয়, কিন্তু আমরা দেখেছি মে মাস অবধি ভারতবর্ষের পেট্রোলের দাম বাড়েনি। না, তখন তো রাশিয়া থেকে অনেক কম দামে আমদানি করতো, লক্ষ লক্ষ ব্যারেল প্রতিদিন আমদানি করতো কাঁচা তেল। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হল, পেট্রোল ডিজেল থেকে সেন্ট্রাল গভর্নমেন্টের ট্যাক্স এবং ভ্যাট, রাজ্যের ভ্যাট মিলে প্রায় 50% অ্যাবাভ হইল পেট্রোল ডিজেলের রিটেল প্রাইসের উপর সরকারের আয়। তো তারা তো ট্যাক্স কমাচ্ছে না। কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে বলে নাই তো, তারা তো কোনো সিদ্ধান্ত নেয়নি যে এই অবস্থায় আমরা জনগণকে ঠিক দামেই দেব, আমাদের ট্যাক্স কমাবো। একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হলো, আপনারা জানেন সেলস ট্যাক্স এর পরে ভ্যাট আসলো, ভ্যাটকে আরো অ্যামেন্ডমেন্ট করে জিএসটি এলো। জিএসটির আওতায় এনেছে সেলস ট্যাক্সে যত আইটেম ছিল তার কয়েক গুণ বেড়ে গেল ভ্যাটে, ভ্যাটের যত আইটেম ছিল তার কয়েক গুণ বেড়ে গেল জিএসটিতে। জিএসটির আওতায় এখন 1300-র উপরে জিনিসপত্র যার জিএসটি দিতে হয়। আয় হলো জিএসটি থেকে। প্রতি মাসে তারা সরকারের মানে খবরে বের হয় যে এই মাসে 1 লক্ষ এত হাজার কোটি টাকা জিএসটি আদায় হয়েছে কেন্দ্র এবং রাজ্যে। এই যে জিএসটি, জনগণ কত টাকা জিএসটি দিচ্ছে তার কোনো জনগণ জানে না। মোড়কের উপরে ট্যাক্সের কথা লেখা নেই, মোড়কের উপরে ইনক্লুডেড অল ট্যাক্সেস। এটা ক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য এত, এটা বিক্রয় মূল্যটা জানি, কিন্তু আমরা কত ট্যাক্স দিচ্ছি জানি না। এ সর্বোচ্চ হারে 28% জিএসটি এই যে দিচ্ছি আমাদের প্রত্যেকটি, এবং সার্ভিস ট্যাক্সও দিতে হচ্ছে, 500 সার্ভিসের উপরেও আমাদের ট্যাক্স দিতে হচ্ছে। এই যে জিএসটি দিচ্ছে, সরকার তো এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয় না। সরকারের আয় ঠিক আছে, তাদের ব্যয় ঠিক আছে, এই একটা দিক। আর যে দ্রব্যমূল্য বাড়ছে, যে আমরা
ইকোনমিক্সের ছাত্র তারা জানে যে ডিমান্ড এবং সাপ্লাইয়ের ভিত্তিতে প্রাইস ডিটারমাইন হয়। ডিটারমিনেশন অফ প্রাইস ইজ ডিমান্ড এন্ড সাপ্লাই। তার ডিমান্ড বাড়লে সেটা দাম বাড়বে, হ্যাঁ, সেটা প্রাইস বাড়বে। হ্যাঁ, কিন্তু আজকের যুগে তা নয়। মার্কেটের ডিমান্ড থাকলেও সাপ্লাই কিন্তু আজকে ফ্রি কম্পিটিশন নাই। আজকে সমস্ত ব্যবসা হচ্ছে মনোপলাইজেশন, মনোপলিস্টদের হাতে, মনোপলিস্ট ক্যাপিটালিস্টদের হাতে সমস্ত ব্যবসা। ফলে তারাই ঠিক করে দাম কি হবে, বাজার কত হবে, বাজার ঠিক করে। যেমন আমি একটা উদাহরণ দিই আপনাকে। পেঁয়াজ নাসিকে যখন বাজারে আসে তখন পেঁয়াজের দাম চাষিরা 3 টাকা 4 টাকা কিলোতে পায়, বিক্রি করতে হয়, বাধ্য হয় তারা। এই পেঁয়াজ যখন মানে কর্পোরেট গুদামে চলে যায়, তারা যখন সাপ্লাই দেয় মার্কেটে, তখন তা হু হু করে বাড়তে থাকে। ফলে বাজার এখন ডিমান্ড সাপ্লাইয়ের উপর নির্ভর করে না, ডিমান্ড আছে কিন্তু সাপ্লাই নির্ভর করছে। যারা সাপ্লাই দেবে তারা ম্যাক্সিমাইজেশন অফ প্রফিট, তাদের মূল উদ্দেশ্য উৎপাদন তারা করে, যারা ইন্ডাস্ট্রিয়াল গুডস তারাও ম্যাক্সিমাম প্রফিট করার জন্য উৎপাদন করে, এবং যারা ট্রেড করে বা গুদামজাত করে জিনিস, তারাও সিন্ডিকেট তৈরি করে সমস্ত জিনিসের উপরে ম্যাক্সিমাম প্রফিট আর্ন করার জন্য তারা বাজারটাকে নিয়ন্ত্রণ করে। আমরা যদি ডিমান্ডের উপর নির্ভর করছে না। না, একদম আপনার কথাতে আমি একটা জিনিস বোঝার চেষ্টা করছি যে আমাদের মতো ত্রিপুরার মতো রাজ্যে, এই প্রান্তিক রাজ্যে, ক্ষুদ্র রাজ্যে, ত্রিপুরার ভৌগোলিক যে অবস্থানের কারণে বাইরে থেকে পণ্য আসায় খরচ বেশি হয়, এটা আমরা সবাই জানি। এখন তার উপর এই জ্বালানি ও গ্যাসের দাম বৃদ্ধি হয়েছে। এখন সাধারণ ব্যবসায়ীদেরই কি করার আছে বলে আপনারা মনে করেন? তাদের যে এই যে বাড়তি খরচাটা, সেটা অনেকে যেটা বলছেন, যে ব্যবসায়ীরা বলছেন যে চালের দাম বেড়ে গেছে, ডালের দাম বেড়েছে, চিনির দাম বাড়ছে, সাধারণ মাছ মাংসের দাম বেড়ে গেছে। এই যে দাম, নিত্য প্রয়োজনীয় জিনিসের যে দাম বেড়ে যাওয়াটা, ব্যবসায়ীদের এখানে, যে আমাদের রাজ্যের কথা বলছি, রাজ্যের ব্যবসায়ীদের, ক্ষুদ্র ব্যবসায়ীদের বা যারা পাইকারি ব্যবসাও করেন, তাদেরই বা কি করার আছে? আমার একটা কথা আপনার কাছে প্রশ্ন রাখছি। এই যে দাম কত বাড়লো, পরিবহন খরচা কত পড়লো পার কিলো বা পার কুইন্টালে, তার ফলে এত বাড়তে পারে, এই ডিটারমিনেশন কোনো অথরিটি আছে কি ডিটারমাইন করার মতো? কোনো অথরিটি কি কাজ করে? না তারা নিজেরাই ঠিক করে? ব্যবসায়ীরা নিজেরাই ঠিক করে? কোনো অথরিটি তো নাই। এই যে কালোবাজারি ধরার মতো কি অথরিটি কাজ করতেছে? কাজ করতে না, এটা দেখার দায়িত্ব তো দপ্তরের আছে। হ্যাঁ, অথরিটি থাকার কথা তো। এটা তো আমার কোন ব্যবসায়ী বলে দিল যে আমার দাম বেড়ে গেছে, কেন বাড়লো? এইটা কি কনজিউমার্সরা এনকোয়ারি করতে পারে? অথরিটি আছে তাদের? ব্যবসায়ীরা তাদের কাছে কোনো প্রশ্ন জবাব দেবে না? অথরিটি সরকার যাতে প্রাইস না বাড়ে, কালোবাজারি যাতে না হয়, এবং তার রিজনেবল প্রাইস বৃদ্ধি কতটা বৃদ্ধি ঘটতে পারে, এইটা তো সরকারের তরফ থেকে কোন রকমের উদ্যোগ নেই, ইতিবাচক কোনো ভূমিকা দেখছি না। এই যে আপনি ধরেন না, আমি একটা কথা বলি, এই যে আন্তর্জাতিক স্তরে পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, ত্রিপুরার সিএনজি এবং পিএনজির দাম বাড়ালো কেন? আমরা প্রতিবাদ করেছি যে এই যে ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানি লিমিটেড, তো এটা 3টা সংস্থার, মানে ত্রিপুরা সরকার, আসাম সরকার এবং গেইল মিলিয়ে এই কোম্পানিটা তৈরি হয়েছে। আর ত্রিপুরার মাটির নিচ থেকে গ্যাস উত্তোলন হয়। এই গ্যাসের দাম বাড়ানোর কি প্রয়োজন লাগছে? তাহলে সরকার, ত্রিপুরা সরকার, আসাম সরকার, তো তারা বোর্ডের তাদের প্রতিনিধি আছে, তারা তো না করতে পারতো যে এই মুহূর্তে তোমরা গ্যাস বাড়ানো। তারা বুঝলাম এলপিজি বাইরের থেকে আসে, এটার দাম যদি বাড়ানোর প্রয়োজন হয় সেটা ডিটারমাইন করবে কেন্দ্রীয় সরকার। কিন্তু এই রাজ্যে সিএনজি এবং পিএনজির গ্যাসের দাম বাড়লো কেন? যে কোনো রাজ্য থেকে নিজস্ব উৎপাদন যদি হয়েও থাকে ন্যাচারাল গ্যাসের, সেটা কি সরাসরি যে যারা
উৎপাদন করছে বা যারা এখানে বিপণন যারা করছে, এখানে যেরকম আমাদের এখানে যারা করছে ত্রিপুরা ন্যাশনাল গ্যাস TNGCL, তাদের দায়িত্বে কি থাকে ব্যাপারটা না? না, বুঝলাম, সেন্ট্রালাইজড ওয়েতে এটাকে বিবেচিত হয়। গেইল ধরেন, গেইল অথরিটি, কিন্তু সেখানে তো রাজ্য সরকারের একটা প্রতিরোধ থাকার দরকার ছিল যে এখানে বাড়াবে না। এটা তো তারা বাড়াচ্ছে। গেইলের উৎপাদন ত্রিপুরা রাজ্যের ন্যাচারাল গ্যাসের উপর তো আন্তর্জাতিক গ্যাসের বাজার দামের উপর কোনো নির্ভর নয়, কেন বাড়ালো? তাহলে বিষয়টা দাঁড়ালো এই যে মূল্য বৃদ্ধি ঘটাচ্ছে, জনগণ কোথা থেকে দেবে, তাদের পার্চেজিং ক্ষমতা কোন জায়গায় আছে, এসব চিন্তা সরকার করে না। আমি একটা এক্সাম্পলই বললাম যে রাশিয়া থেকে তেল আমদানি করে এত টাকা লাভ করলো, এটা আমার কথা নয়, খবরও প্রকাশিত হয়েছে। সেখানে ভারত সরকার, কেন্দ্রীয় সরকার পেট্রোল ডিজেলের সেই সময় দাম 1 পয়সাও কমায়নি। গালফ ওয়ারকে কেন্দ্র করে তারা হু হু করে, এবং যেই মাত্র 4টা রাজ্য এবং একটা কেন্দ্রশাসিত অঞ্চলে ইলেকশন, মানে অ্যাসেম্বলি ইলেকশন ওভার হইল, তার সাথে সাথেই, তার পূর্বে তো বাড়ায়নি, ইলেকশন এফেক্ট পড়বে, পরপর 4 বার বাড়ালো পেট্রোল ডিজেলের দাম। এটা কোন যুক্তিতে? একটা কথা। এবার ধরলাম পরিবহন বাবদ ত্রিপুরা রাজ্যে যে জিনিসপত্র আনে তার খরচা বেড়েছে এই পেট্রোল ডিজেলের দামের, এটা মনিটর করবো কে? কত টাকা বাড়লো, কত টাকা পার ইউনিট খরচা, ট্রান্সপোর্ট কস্ট বাড়তে পারে, তার মনিটর করার অথরিটি তো নিশ্চয়ই আছে। করছে কি না? বাজারের যারা বাজারজাত করতেছে, পাইকারি ব্যবসা থেকে আরম্ভ করে খুচরা ব্যবসায়ী পর্যন্ত, তাদের উইলিশ মতো জিনিসপত্রের দাম বাড়তেছে, তাকে নিয়ন্ত্রণ করবার অথরিটি কই? আমরা তো দেখছি না। না, এই যে স্থানীয় বাজারে যে একাংশের যে ফাটকাবাজ বা কালো বাজারে যে কৃত্রিম একটা সংকট তৈরি করে দাম বাড়াচ্ছে, সেখানে পুলিশ ও দপ্তরের ভূমিকা আপনারা কেমন দেখছেন? আমরা তো দেখছি না কিছু, নীল জায়গায় আমরা তো কোথাও দেখছি না যে আজকে একজন কালোবাজারিকে ধরে তাকে জেলে পাঠিয়েছে, তার সাজা হয়েছে, কোনো খবর নাই তো। আপনাদের কাছে খবর আছে কিনা জানি না, আমি তো কোনো খবর পাচ্ছি না। তাহলে সরকার জনগণের স্বার্থ দেখবে না যারা ট্রেড ব্যবসা নিয়ন্ত্রণ করে তাদের স্বার্থ দেখতেছে? সরকার জনগণের স্বার্থ দেখবে না তেল কোম্পানিগুলির স্বার্থ দেখবে? এই যে হঠাৎ করে মানে এলপিজির ক্রাইসিস দেখা দিল, এত বড় একটা দেশ, এই দেশ আমদানি নির্ভর তো নয়, এই দেশও এলপিজি উৎপাদন হয়, ফলে 15 দিনের মধ্যে ক্রাইসিস দেখা দিল, দাম বাড়াতে হবে। দাম বাড়ালো কেন? দাম বাড়ালো কেন? ক্রাইসিস হইলে কি দাম বাড়াতে হয়? ক্রাইসিস মেটানোর জন্য তো যা আছে আমার স্টক, তা যতদিন আছে আমি সেম দামে দিব। আমদানি হলে পরে আমদানি যদি বেশি দামে আমদানি করতে তখন দাম বৃদ্ধির প্রশ্ন না। এখন কিন্তু এই গালফ ওয়ারের জন্য দাম বাড়াতে হলো, ইরান আমেরিকা কনফ্লিক্টের জন্য যে বেশি দামে কিনতে হচ্ছে, বা এই যে জ্বালানি, যে সেটা গ্যাস হোক কিংবা পেট্রোল হোক, সেটা তো আর নতুন কোনো বিষয় নয়। এখন যতদিন মানে দেওয়া গেছে, সরকার পক্ষ থেকে বলা হচ্ছে যতদিন দেওয়া গেছে মানুষকে দিয়েছে, কিন্তু এখন বলা হচ্ছে যে যেহেতু বেশি দামে কেনা হচ্ছে তার জন্য গ্যাসের দাম বেড়েছে, কিন্তু পেট্রোল ডিজেলের দাম, মানে আপনি যেটা বলছেন যে নির্বাচনের আগে বাড়েনি, নির্বাচনের পরে 4 দফায় বেড়েছে, সামান্য অল্প অল্প করতে করতে এখন কিছু টাকা বেড়েছে। এখন এই জায়গাটা থেকে আমরা জ্বালানিটা তো অবশ্যই এখন এটা গোটা বিশ্বের সংকট, আমরা যেটা রাজ্যের পার্সপেক্টিভে দেখার চেষ্টা। আমি প্রথমে জ্বালানিটার কথা বলি। কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার ভ্যাট এবং তার সেস কমা, এত টাকা যে নেয়, সবচেয়ে বেশি আয় করে কেন্দ্র এবং রাজ্য সরকার পেট্রোলিয়াম প্রোডাক্টস থেকে ট্যাক্স বাবদ। কমায় না কেন? জনগণকে বাঁচানোর কোনো পদক্ষেপ নাই কেন? প্রথম বিষয়টা। দ্বিতীয় বিষয় হলো ত্রিপুরা রাজ্যে ট্রান্সপোর্ট কস্ট বাড়ার জন্য, যদি ট্রান্সপোর্ট কস্ট, সব তো জিনিস গুডস ট্রেন আছে, ট্রেনের তো ট্রান্সপোর্ট কস্ট বাড়েনি। তাহলে গুডস ট্রেনে যদি মাল আমদানি হয়, আগরতলা পর্যন্ত গুডস ট্রেন আসে যদি, বা জিরানিয়া পর্যন্ত আসে, তার জন্য কত মানে ট্রান্সপোর্ট কস্ট কত বাড়তে পারে? কিন্তু এই সুযোগে হই হই করে, যেমন জোয়ারের জল আসে তেমনি করে হই হই করে জিনিসপত্রের দাম বাড়বে কেন? তার নিয়ন্ত্রণ কর্তা কে? পাবলিক তো নয়, পাবলিক তো অথরিটি নয়, পাবলিকের হাতে কোনো ক্ষমতা নেই। যাদের হাতে ক্ষমতা আছে
তারা কি করছে? না ইভেন কি এই যে যারা ট্রান্সপোর্ট করছে, যারা ট্রান্সপোর্ট ব্যবসার সঙ্গে যুক্ত, তারাও কিন্তু এখন আস্তে আস্তে দাবি করতে শুরু করছে যে তাদের মূল্য বৃদ্ধির জন্য তাদের খরচা বেশি পড়ছে, তাদের আয় থাকছে না কিছু, তারাও অনেক কিছুতে দাম বাড়ানোর কথা বলছে, ইভেন কি গাড়ি ভাড়া বাড়ার কথা বলছে, তারা দাবি করছে। এবং যদি পেট্রোল ডিজেলের দাম না কমে তাহলে কিন্তু তারা বাধ্য হবে দাম বাড়াতে। এই ধরনের কথাগুলো আমরা শুনছি। এটা তো কন্ট্রাডিক্টরি কথা হয়ে গেল, কারণ যারা ট্রান্সপোর্টের অথরিটি আছে, প্রাইভেট ট্রান্সপোর্টের অথরিটি, তারা তো দাম বাড়ায়নি। তাইলে এই ট্রান্সপোর্ট মানে পরিবহনের ভাড়া বৃদ্ধির অজুহাত তুলে জিনিসপত্রের দাম বাড়বে কেন? তারা তো বাড়ায়নি। ত্রিপুরা রাজ্যে প্রান্তিক রাজ্য, তার রেল যোগাযোগ আছে, রেলের তো ভাড়া বাড়ায়নি। এবং যারা ট্রান্সপোর্টের মালিকরা, তারাও তো দাম ভাড়া বাড়াচ্ছে বলে আমার জানা নাই। তাইলে ট্রান্সপোর্ট কস্ট, পরিবহন খরচা বাইরে গেছে, তার জন্য জিনিসপত্রের দাম বাড়বে কারণটাকে? এটা তো অজুহাত নয়, এটা ফেক অজুহাত। ওকে অনুভব, আরেকটা সমস্যা, আরেকটা মানুষের মধ্যে আমাদের অভিযোগ যেটা আসছে সেটা হচ্ছে গণবন্টন ব্যবস্থা নিয়ে। মানে সেটা এই যে মাধ্যমে যে নিত্যপণ্য যে কম দামে জিনিস যে দেওয়ার ক্ষেত্রে এই মুহূর্তে কিছু ঘাটতি রয়েছে বলে অভিযোগ আসে। আপনারা এই বিষয়টা কি দেখছেন? দেখুন, ইলেকশনের সময় শাসক দলগুলি যে সমস্ত প্রতিশ্রুতি দেয় তার কি ধারে কাছে আছে বাস্তবে? আচ্ছা বলেন দেখি, চিনি না দেওয়ার কারণটা কি? চিনির কলেকে স্ট্রাইক করেছে? চিনি যারা উৎপাদন করে তারা কি হরতাল করেছে? উৎপাদন করে না। তাহলে আমাদের রাজ্যে চিনি পাবে না কেন রেশনে? আপনাদের কি মনে হয় কেন দেওয়া হচ্ছে না তাহলে 2 মাস ধরে? সেইটাই তো প্রশ্ন। সেটা তো সরকার জানে। গণবন্টন ব্যবস্থা ঠিক রাখার দায়িত্ব তো সরকারের। এট এনি কস্ট গণবন্টন ব্যবস্থা ঠিক রাখতে হবে। কারণ গণবন্টন ব্যবস্থার উপর গরিব নিম্নবিত্ত সাধারণ মানুষই তো খুব বেশি নির্ভরশীল। 1 মাস যদি চাল না পায়, চিনি না পায়, তাদের কি অবস্থা? ফলে সরকার সেটা যত অজুহাতেই দেখ না কেন, আর সরকার তো মানুষকে অসুবিধার সময় সুবিধা দেওয়ার জন্যই তো সরকার। এই সমস্ত অজুহাত কেন? অজুহাত তো দিতে পারে না। সরকার তো গার্জিয়ান অফ দ্য পিপল। সরকার তো মানুষকে রক্ষা করার জন্য সরকার। অনুবাবু, এই যে আপনাদের দল তো লেনিনবাদী নীতি বিশ্বাস করে এবং আপনারা বলেন যে সংসদীয় রাজনীতির চেয়ে রাজপথের আপোষহীন আন্দোলনই আসল। এখন কিন্তু ত্রিপুরায় যে এই যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যখন আকাশ ছোঁয়া, তখন আপনাদের সেই আপোষহীন আন্দোলনের প্রভাব কোথায়? মানে 2-4টে বিক্ষোভ বা স্মারকলিপি জমা দেওয়া ছাড়া, ডেপুটেশন ছাড়া সাধারণ মানুষের পকেটে জ্বালা কমাতে আপনাদের আন্দোলন কতটা সফল হয়েছে বা হচ্ছে বলে আপনার মনে হয়? আমার এই কথা বলার বিশেষ বলে সত্য জানলেই হবে না, সত্য প্রতিষ্ঠা করতে হলে শক্তির দরকার। সমস্ত সত্যকে প্রতিষ্ঠা করতে গেলে শক্তি লাগে। প্রথম বিষয় হলো পরিষদীয় বিরোধী রাজনৈতিক দলগুলি, তাদের কর্তব্য যে শাসক দলকে চেপে ধরা। জনগণের সমস্ত বিপদে এই শাসক এবং বিরোধী দল, এই যে পার্লামেন্টারি পলিটিক্সটা এসেছে কেন? শাসক দলকে ঠিক রাখার জন্য, বিরোধী দল শক্তিশালী থাকা, এটা পার্লামেন্টারি পলিটিক্সে এসেছে। তাহলে এই যে পার্লামেন্টারি পলিটিক্সে বিরোধী দলগুলির, বিশেষ করে পরিষদীয় রাজনীতি যারা শক্তি আছে, যারা ক্ষমতা যাওয়ার জন্য ইলেকশন আসলে পরে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু জনগণের বিপদের সময় তো তারা ঝাঁপানোর উচিত ছিল। কই তারা ঝাঁপাচ্ছে না, বরং বিবৃতি এবং সরকারের যতটুকু সমালোচনা করার দরকার ততটুকুই করছে। কিন্তু মুভমেন্ট, আমরা বিশ্বাস করি জনগণ যদি আন্দোলনমুখী হয়, সরকার বাধ্য হয়ে অনেক কাজ করে। আপনারা জানেন দিল্লিতে 14 মাস ধরে কৃষকরা আন্দোলন করে এবং 700-এর উপরে কৃষক আত্মবলিদান করে সরকারকে, কেন্দ্রীয় সরকারে বাধ্য করেছে 3টি কালা কৃষি আইন প্রত্যাহার করার জন্য। আন্দোলন এমন পাওয়ারফুল। সারা পৃথিবীতে এখন যে সমস্ত জায়গায় জায়গায় আন্দোলন শক্তিশালী, সরকার অনেকটা পিছপা হচ্ছে। এমনকি আমেরিকার যে ইরানের উপর আক্রমণ, খোদ আমেরিকার ভিতরে জনগণের কিরকম মুভমেন্ট, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছে শাসকের বিরুদ্ধে।
ফলে আন্দোলন অত্যন্ত শক্তিশালী বিষয়। না আপনি তো এক্ষুনি ফলে এই ত্রিপুরা রাজ্যে আমাদের সংগঠন আপনারা যদি বোঝেন, আমাদের সংগঠনের শক্তি কম রাজ্যের হিসাবে দেখলে। পশ্চিমবাংলা যেটা আমরা পারি, পশ্চিমবাংলা হাজার হাজার মানুষ রাস্তায় নামছে, বিহারে, উড়িষ্যায়, কেরালা, ইভেন কেরালা সরকারকে বাধ্য করেছে, সিপিএম সরকারকে বাধ্য করেছি আমরা আন্দোলন করে, দীর্ঘদিন আন্দোলন করে অনেক দাবি দেওয়া সিপিএম সরকার পর্যন্ত মানছে। কর্ণাটকে এই যে নিউ ন্যাশনাল এডুকেশন পলিসি এনইপি 2020, কর্ণাটক সরকার মানে সেখানে কার্যকরী করতে পারেনি আমাদের আন্দোলন। ফলে ত্রিপুরায় আমরা সাংগঠনিক দুর্বলতা, আমরা সংগঠন শক্তিশালী নয় যে প্রতিদিন আমরা আন্দোলন করবার শক্তি আমরা নাই। আমাদের আন্দোলন তার টোকেন, আমরা প্রত্যেকটি ইস্যুতে রাস্তায় নামি, আমরা টোকেন হিসাবে আন্দোলনটা করি। সরকারকে বাধ্য করবার মতো হাজার হাজার মানুষকে রাস্তায় নেমে আন্দোলন করবার আমাদের শক্তি নেই। যে শক্তি আজকে বিরোধী দলগুলি যারা আছে, কংগ্রেসের আছে, সিপিএম এর আছে, কিন্তু তারা সে আন্দোলনমুখী নয় জনগণকে বাঁচানোর জন্য। না, সেখানে তো আমার প্রশ্ন যে আপনারা তো বাম দলগুলোর সমালোচনা করেন, আপনারা বিজেপিরও বিরোধিতা করেন, কংগ্রেসের কথাও বলছেন বিরোধী শক্তি, কিন্তু তারা কিছু করছে না। এখন ত্রিপুরার সাধারণ মানুষ যখন বাজারের আগুনে পুড়ছে, তখন আপনাদের এই একলা চলো বা আপনি যেটা বলছেন যে আপনারা টোকেন আন্দোলন করেন, এতে মানে সাধারণ মানুষের কি উপকারে আসছে? সাধারণ মানুষের নজরে আসছে পয়েন্টগুলি। আচ্ছা, একটা হইল নির্ধারণ করা, সাধারণ মানুষ ধরতেই পারছে না কোথা থেকে কি হচ্ছে। আমি যেমন বললাম যে আমি কত ট্যাক্স দিই প্রত্যেকটা জিনিসের উপর, তা কিন্তু লেখা নেই, মানুষ জানতেই পারছে না, অথচ আমি প্রতিদিন ট্যাক্স দিয়ে যাচ্ছি। তেমনি করে মূল্য বৃদ্ধির কারণটাও মানুষ জানে না কেন ঘটতেছে। আসলে শাসকরা আজকে এই যে সমাজে যারা ম্যাক্সিমাম প্রফিট করতে আছে, যারা অর্থনৈতিক বাজারটাকে নিয়ন্ত্রণ করতে আছে, তাদের পক্ষে পরোক্ষভাবে কাজ করতে আছে, সাধারণ মানুষের স্বার্থে নয়। এখন এই বিষয়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মানুষকে বাঁচাতে গেলে আন্দোলন ছাড়া, যে সরকার পরিবর্তনের ছাড়া, আমাদের বক্তব্য হল তাই, সরকার পরিবর্তন করেও মানুষ দেখছে যে একই জিনিস, যে জনগণের স্বার্থ কেউ রক্ষা করছে না। প্রত্যেকটা রাজ্যে রাজ্যে দেখেন, কেন্দ্রীয়ভাবে দেখেন, কংগ্রেস আগে শাসন করেছে, কংগ্রেসের আমলে যেইভাবে মূল্য বৃদ্ধি ঘটেছে, তেমনি আজকে বিজেপি এতদিন ধরে শাসন ক্ষমতা আছে, একই জিনিস করছে। এবং রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি বেসরকারি মালিকের হাতে তুলে দেওয়ার কাজ কংগ্রেস শুরু করেছে, বিজেপি আরো পুরোদমে করছে। সমস্ত কিছু এখন বেসরকারি মালিকদের হাতে, শিক্ষা, স্বাস্থ্য পর্যন্ত বেসরকারি মালিকের হাতে চলে যাচ্ছে। ফলে এই যে বিষয়টা হলো, আমাদের দেশের ধনিকদের, যারা অর্থনৈতিক ক্ষমতাটা যাদের হাতে, তাদের স্বার্থই সরকারগুলি রক্ষা করছে, যেই ক্ষমতায় যাক না কেন। বিরোধী দল বিরোধী অবস্থায় থাকার জন্য তারা কিছু কিছু সরকারের সমালোচনা করে, কিছু কিছু মুভমেন্ট করে, কিন্তু প্রকৃতপক্ষে মানুষের স্বার্থ রক্ষা করার জন্য সরকার পাল্টে হবে না। জনগণ ঐক্যবদ্ধ লড়াইয়েই সরকারকে বাধ্য করতে পারে যে সরকার যাতে গণমুখী, জনগণের স্বার্থে তার প্রশাসনিক সিদ্ধান্ত নিতে বাধ্য হয়, এছাড়া অন্য কোনো পথ নেই। আমাদের অভিজ্ঞতা তাই বলছে। না, আমরা যেটা দেখি যে আপনারা তো সবসময় পুঁজিবাদী ব্যবস্থার বিরোধিতা করেন এবং সরকারের ভুল ত্রুটি ধরেন, কিন্তু ত্রিপুরার যে ভৌগোলিক অবস্থানের কারণে যে ভিন্ন রাজ্য থেকে যে পণ্য আনার যে খরচ বেশি, এটা একটা বাস্তব সত্য, এটা আমরা সবাই জানি। একজন এসোসিআই নেতা হিসেবে আপনি কি কোনো সুনির্দিষ্ট বিকল্প অর্থনৈতিক মডেল দিতে পারবেন যা বর্তমানে কাঠামোর মধ্যে থেকেই ত্রিপুরার বাজারে সিএনজি বা রান্নার গ্যাসের দাম কমাতে পারে? নাকি আপনাদের কাছে সব সমস্যারই মানে একটাই উত্তর যে পুঁজিবাদ ধ্বংস হোক? না, আমার বক্তব্য হল, একটা সরকার যদি সদিচ্ছা থাকে জনগণকে রিলিফ দিতে পারে, কিন্তু তার সদিচ্ছা থাকতে হবে, সেই ইচ্ছাটা থাকতে হবে। আমি কার স্বার্থ রক্ষা করব? আমি ভোটের দিকে তাকাবো, ভোট ব্যাংক তৈরি করব, আমি কাদের পয়সা নিয়ে রাজনীতি করব, এই যদি চিন্তা করি, তাইলে জনগণের স্বার্থ দেখতে পারে না। তাহলে ভোট ব্যাংক, ভোট রাজনীতি, ক্ষমতায় টিকে থাকা,
এইগুলি তাদের কাছে মুখ্যম বিষয়, জনস্বার্থকে রক্ষা করা নয়। আমি কথাটা তো আগেই বললাম যে ত্রিপুরা রাজ্যে এমনিতেই ধরেন, ত্রিপুরা রাজ্যে পরিবহন জনিত কারণে যেটা এক্সট্রা টাকা লাগে, আজকে আসাম গুয়াহাটির মূল্যের সাথে আগরতলার মূল্য তার যোগ হতে পারে, শুধু পরিবহনের খরচার এক্সট্রা যোগ হতে পারে, কিন্তু গালফ অফ ডিফারেন্স হবে কেন? গালফ অফ ডিফারেন্স কলকাতার মার্কেটের সাথে ত্রিপুরার মার্কেট হবে কেন? তাইলে শুধু পরিবহন পরিবহন একটা প্রান্তিক রাজ্য, এই কথা বলে বলে সরকার তো পার পেতে পারে না। সরকার তার দায়িত্ব নিতে হবে। কেন এটা করছে? সরকারের ভূমিকাটা কি? তার এনফোর্সমেন্ট কোথায় আছে? কালোবাজারে যে হচ্ছে, কালোবাজারিকে ধরে শাস্তি দিয়েছে এমন কোনো উদাহরণ কি আছে? আমরা তো দেখতে পাচ্ছি না যে এই প্রান্তিক রাজ্য ত্রিপুরার 40 লক্ষ 42 লক্ষ 45 লক্ষ মানুষের স্বার্থ রক্ষা করার জন্য সরকার যে সচেষ্ট থাকবে, ইতিবাচক ভূমিকা গ্রহণ করবে যাতে মূল্য বৃদ্ধি না ঘটে, তার জন্য সরকারের কোনো ভূমিকা দেখতে পাচ্ছি না। অরুণবাবু, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে আপনাদের সংগঠন মানে সেরকম শক্তি নেই আমাদের এই রাজ্যে, ত্রিপুরা রাজ্যে। আপনি বলছিলেন পশ্চিমবঙ্গে আছে, সেখানে আপনারা যখন কোনো আন্দোলনে নামেন তখন হাজার হাজার মানুষ আপনাদের সেই আন্দোলনে যোগ দেয়। এখন ত্রিপুরার মানুষের এই যে মূল্যবৃদ্ধি নিয়ে চরম ক্ষুব্ধ, গণবন্টন ব্যবস্থা নিয়ে অসন্তুষ্ট, কিন্তু এই ক্ষোভ থাকা সত্ত্বেও মানে রাজ্যের মানুষ আপনাদের দলকে বিকল্প হিসেবে বেছে নিচ্ছে না কেন? আপনাদের সংসদীয় রাজনীতিতে আপনারা অংশগ্রহণ করেন, বিধানসভা বা লোকসভা নির্বাচনে আপনাদের প্রার্থীরা সেখানে জনমত রক্ষা করতে পারে না কেন? আর তার মানে কি এই যে ত্রিপুরার মানুষ আপনাদের স্লোগান শুনলেই আপনাদের নীতি বা আন্দোলনের উপর ভরসা রাখতে পারছে না, বা শাসন ক্ষমতা আপনাদের দিতে চায় না? মানে কোনটা সত্যি বলে আপনি মনে করেন? দেখুন, ইলেকশনারি পলিটিক্স এটা পরিষ্কার আপনাদের কাছে, আপনারা নিশ্চয়ই জানেন। রাজনীতি নিয়ন্ত্রণ করে অর্থ, অর্থ নিয়ন্ত্রণ করে সমস্ত কিছু, এমনকি মিডিয়াকেও নিয়ন্ত্রণ করে। এবং জানেন তো, ভোটের আগেই নির্ধারণ করে দেয় যে কে ক্ষমতায় যাবে। ফলে ভোট যখন আসে, কাকে দিয়ে কাকে হারাবে এই হলো বিষয়। ফলে আমরা নির্বাচনে অংশগ্রহণ করে বলিও যে যাকে আপনারা 1952 সাল পর থেকে আপনারা বহু নির্বাচন ভারতবর্ষের মানুষ দেখেছে, নির্বাচনে সরকারের পরিবর্তন ঘটেছে, কিন্তু সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটে নাই। একই জিনিস, শুধু পরিচালক পাল্টাচ্ছে। ফলে সাধারণ মানুষের জীবনের যে সমস্যাগুলি নিয়ে যে শক্তিশালী গণ আন্দোলন করা ছাড়া একটি সমস্যারও সমাধান করা যাবে না, তার ইতিহাস নাই। যারা বিরোধী পক্ষে থাকে তারা আমাদের ক্ষমতায় নিলে আমরা এ করে দেব, সেই করে দেব, এই যে কথাগুলি বলেন তো দেখি, বিভিন্ন ধরনের যে অনুদান দেয়, এরা কি পকেট থেকে দেয়? এরা করে কি, কাজটা করে কি? ধরেন বেসরকারি মানে সরকারি যে ব্যবস্থা আছে, সেই ব্যবস্থার বাজেট কমিয়ে দিয়ে, যেমন শিক্ষার বাজেট, স্বাস্থ্যের বাজেট কমিয়ে দিয়ে মানুষকে এইরকম ভাবে 2000 টাকা 3000 টাকা অনুদান দিয়ে দিল। গণবন্টন ব্যবস্থাকে মেরে দিয়ে 2000 টাকা 3000 টাকা অনুদান দিয়ে দিল। এটা তো জনগণের টাকা, জনগণের ট্যাক্সের টাকা। ফলে যেটা দরকার সেটা হলো শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে, এমপ্লয়মেন্ট থেকে শুরু করে, যেগুলি আসলে উন্নয়নের সোপান, সেই জায়গায় সরকার চাচ্ছে না। আপনারা যদি বাজেট দেখবেন এই সমস্ত ক্ষেত্রে জনগণের স্বার্থ রক্ষা করার জন্য মূল বাজেটগুলি কমিয়ে এনে তারা ওইভাবে নগদ ইনসেন্টিভ দিয়ে জনগণের ভোট আদায় করছে। বিহার ইলেকশন দেখেছেন, পশ্চিমবাংলা ইলেকশন দেখেছেন। মমতা যদি একটা সুযোগ দেবে বলছে নগদ, বিজেপি আরো বেশি সুযোগ দেবে, এইভাবে মানুষকে আকর্ষণ করার চেষ্টা করছে। আপনারা তো মানুষের কথা বলছেন, রাজপথে আন্দোলন করছেন মানুষের স্বার্থে। আমরা একটা বিপ্লবী দল হিসাবে মানুষকে ধোঁকা দিতে পারি না, আমরা দিচ্ছিও না। কিন্তু আমাদের আপনাদের উপর ভরসা রাখতে পারছে না কেন? মানে সংসদীয় রাজনীতিতে আপনাদেরকে কেন সুযোগ দিচ্ছে? হ্যাঁ, এক নম্বর হলো আমরা এই সমস্ত দলগুলির সাথে আতাত করছি না, আমরা কোনো ফ্রন্ট করছি না। কারণ যে সমস্ত দল এই দেশের পুঁজিপতিদেরই স্বার্থ রক্ষা করছে বিভিন্ন ঝান্ডা নিয়ে, বিভিন্ন নাম নিয়ে। কারণ পুঁজিপতিরা যদি
পেছনে না থাকে, তাদের অর্থ ছাড়া এই সমস্ত দলগুলির রাজনীতি নীল হয়ে যাবে। তারা টাকা পাবে কোথায়? ফলে এটা আমরা জানি, জনগণ হয়তো জানে না। ফলে পরিষদীয় রাজনীতিতে রাজনীতি করতে গেলে অর্থ দরকার, তার মিডিয়া দরকার, মাসুল পাওয়ার দরকার, এবং জনগণকে ধোঁকা দেওয়া দরকার, মিথ্যা আশ্বাস দেওয়া দরকার। আপনারা যতগুলি দল, বিরোধী দল এবং শাসক দল যত নির্বাচনী ইস্তাহার দিয়েছে, আপনারা মিলিয়ে দেখেন কয়টা ইস্তাহার তারা প্রতিপালন করেছে, কয়টা প্রতিশ্রুতি তারা পালন করেনি। এখন সাধারণ মানুষ এইভাবে বুঝার, রাজনীতিটা গভীরভাবে বোঝা, দেশের অর্থনীতিটাকে গভীরভাবে বোঝা, হয়তো সেই পরিস্থিতি পরিবেশ আমাদের দেশে নেই। ফলে মানুষকে বিভিন্ন রকমের প্রতিশ্রুতি দিয়ে দিয়ে ভোট একদিকে নিয়ে যায়, এবং শাসক দল যারাই আসে তারা দুর্নীতি করে এবং জনবিরোধী নীতি গ্রহণ করার পরে তারাও আনপপুলার হয়ে যায়, আরেকটা সরকার বসে, তারাও একই কাজ করতেছে। 52 সালের পর থেকে আমরা দেখতেছি তাই করছে। ফলে জনস্বার্থ রক্ষিত হচ্ছে না, বরং তখনকার যতটুকু প্রথম সরকার যতটুকু পাবলিক ইন্টারেস্টে যে সমস্ত পদক্ষেপ নিয়েছিল এবং রাষ্ট্রীয় উদ্যোগে যে সমস্ত পরিষেবাগুলি দিয়েছে, যেমন বিদ্যুৎ থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে, চিকিৎসা থেকে শুরু করে, সবই রাষ্ট্রীয় উদ্যোগে করেছিল, পরিবহন থেকে শুরু করে, আজকে সব বেসরকারি দিয়ে দিচ্ছে, রেল পর্যন্ত বেসরকারি মালিকদের হাতে তুলে দিচ্ছে, এবং সমস্ত কিছু বেসরকারি মালিকদের হাতে তুলে দিচ্ছে, তাদের ম্যাক্সিমাম ইন্টারেস্ট, ম্যাক্সিমাম আয় করার জন্য সুযোগ করে দিচ্ছে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এখন যুদ্ধ যদি বন্ধ না হয় আগামী দিনে কি পরিস্থিতি হতে পারে? কারণ মূল্যবৃদ্ধি নিয়ে সাধারণ মানুষের নাজেহাল এই মুহূর্তে। ছোট ছোট বিষয়গুলো, নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলোর দাম বাড়ছে এবং বারবার যুদ্ধের অজুহাতে বলা হচ্ছে। এখন যুদ্ধ বন্ধ না হলে আগামী দিন কি পরিস্থিতি হতে পারে, কি মনে করছেন, এবং আপনাদের এই মুহূর্তে কি দাবি রয়েছে? আপনারা কি দাবি করছেন? মানুষের হয়ে আপনারা কি দাবি রাখছেন? বলছি যে আমাদের দেশের সরকার যে পলিসিগুলি নিচ্ছে, এন্টার পলিসি হইল আমাদের দেশের কর্পোরেট সংস্থাগুলির স্বার্থে। এমনকি এই যুদ্ধের সময় আপনারা জানেন ইসরায়েলকে পর্যন্ত বেসরকারি সংস্থা অস্ত্র রপ্তানি করছে। ফলে আমেরিকার সাথে ডিল করছে ওই কর্পোরেট সংস্থার স্বার্থেই। কারণ ব্যালেন্স অফ ট্রেড করার জন্য কর্পোরেটরা আমেরিকাতে যে রপ্তানি করবে এবং আমেরিকার থেকে যে আমদানি করবে, তার ব্যালেন্স অফ ট্রেড, তাদের স্বার্থ রক্ষা করার জন্য এই পলিসিগুলি নিচ্ছে। ফলে জনস্বার্থ রক্ষা করার জন্য কোথায় থেকে কম দামে তেল আমদানি করলে আমাদের দেশের মানুষের স্বার্থ রক্ষা হবে, এটা কিন্তু সরকারের কোনো চিন্তাই নেই, সরকারের নীতিও নাই। ফলে সরকার এই অজুহাত খাড়া করে আমাদের দেশের যে কোম্পানিগুলি, তেল কোম্পানিগুলির আয় বৃদ্ধি ঘটবেই, এরা লস দিয়ে জনগণকে তেল বিক্রি করবে না, সরকার তার নিয়ন্ত্রণ করছে না, সরকারও ট্যাক্স কমাচ্ছে না, সরকার আয় ঠিক রাখছে। ফলে বাইরে যে আয় ওয়াশ করার জন্য তোমরা জনগণের কাছে আহ্বান রাখছে, তোমরা মানে তেল ব্যবহার কম করো, কিন্তু সরকারি ব্যয় কি কমাচ্ছে? কিছু কিছু আয় ওয়াশ করার জন্য কিছু কিছু উদাহরণ দেখাচ্ছে, কিন্তু এ টোটালি সরকারের ব্যয় কমাচ্ছে না। ফলে এই সমস্যার থেকে সমাধান করতে হলে সরকারের উপর চাপ সৃষ্টি করতে গেলে চাই সমস্ত বিরোধী শক্তিগুলি, এমনকি যে দল এই যে মূল্যবৃদ্ধি করতেছে, শাসক দলের যারা সমর্থক, তাদের কি পকেট থেকে যাচ্ছে না? ফলে তারাও তো রাস্তা নামার দরকার। শাসক দলের সমর্থকরা রাস্তায় নেমে সরকারের উপর চাপ সৃষ্টি করার দরকার যে মূল্যবৃদ্ধি প্রতিরোধ করো, এটা তোমার দায়িত্ব। ট্যাক্স কমাও, তোমার দায়িত্ব। পেট্রোল ডিজেলের উপর প্রায় 50% অ্যাবভ ট্যাক্স কমাও তুমি। বাজার নিয়ন্ত্রণ করো যাতে জনগণের গায়ে শেখা না লাগে, জনগণ যাতে বেঁচে থাকার সুযোগ পায়, তার ব্যবস্থা তো সরকার করবে। ফলে আমি মনে করি যে সমস্ত বিরোধী দল এবং শাসক দলেরও সমর্থকরাও রাস্তায় নেমে সরকারকে উপর চাপ সৃষ্টি করা, যাতে মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। জনগণ তো নিয়ন্ত্রণ করতে পারবে না, চাবিকাঠি সরকারের হাতে, নিয়ন্ত্রণের অথরিটি সরকারের হাতে, ট্যাক্সেশন ঠিক করে সরকার, ট্যাক্স আদায় করে সরকার, বাজার নিয়ন্ত্রণ করে সরকার। সরকারের যে আপনার যে সরকারের দায়িত্ব হলো ইতিবাচক পদক্ষেপ নেওয়া। সেই ইতিবাচক পদক্ষেপ নিতে গেলে, দ্রব্যমূল্য বৃদ্ধি প্রতিরোধ করতে গেলে সরকারের উপর চাপ সৃষ্টিই করতে হবে, এছাড়া অন্য কোনো পথ নেই। অসংখ্য ধন্যবাদ অরুণ বাবুর সঙ্গে থাকার জন্য। আজ যা করার, আপনার কথা অনুযায়ী যা করার সরকার কি করতে হবে। ধন্যবাদ আপনাকে সঙ্গে থাকার জন্য এবং সময় দেওয়ার জন্য।
দর্শক বন্ধুরা, রাজনৈতিক দলগুলোর অভিযোগ পাল্টা অভিযোগ বা আদর্শের লড়াই দিয়ে সাধারণ মানুষের ক্ষুধার্ত পেটের জ্বালা কিন্তু মিটবে না। আজ ত্রিপুরার আম জনতার কাছে বাম ডান বা তত্ত্বের চেয়ে বড় সত্য হলো আগামীকাল সকালে বাজারে গিয়ে তারা সস্তায় চাল ডাল কিনতে পারবেন কিনা। গণতান্ত্রিক ব্যবস্থার সরকার বা বিরোধী প্রত্যেকেরই শেষ দায়বদ্ধতা কিন্তু জনগণের কাছে। তাই আর কোনো অজুহাত বা দায় চাপানোর রাজনীতি নয়, কালোবাজারিদের সিন্ডিকেট ভেঙে গণবন্টন ব্যবস্থাকে ঢেলে সাজিয়ে এবং জ্বালানির ওপর করের বোঝা কমিয়ে রাজ্যবাসীকে দ্রুত স্বস্তি দেওয়াটাই এখন বোধহয় সময়ের একমাত্র দাবি। সঙ্গে থাকুন আর দেশ দুনিয়া ও রাজ্যের সব গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।